ভারতবর্ষ এবং বিদেশেও বেশ কয়েকটি দেশ এমনকি কাশ্মীরে পর্যন্ত দেখলাম যে জাতীয় পতাকার উত্তোলনের আয়োজন তারা করেছে, যেটা আমার দেশের অঙ্গ। আমি তাকে ধরে রাখতে পারি না। তো এই শিক্ষা আমরা ছোটবেলা থেকে গ্রহণ করেছি। যখন এখানে আমি এই পাড়ায় আসি তখন মুসলিমে কয়েকটি ঘর ছিল। এই অনুষ্ঠানটা আমার বাড়িতেই আমি করতাম, আমার দুই ছেলে এবং পাড়ার যে কজন বাচ্চাকে পেতাম তাদের নিয়েই অনুষ্ঠান করতাম। ক্রমশ প্রকাশ্য ক্রমশ বেড়েছে, অনেক পরিবার এই পাড়ায় এসছেন। তাই আমরা বারবার আহ্বান করি এবং নতুন প্রজন্মে যারা আছেন, এখন যে সকল সহকর্মীরা আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করছে, যে সকল ভাই বোনেরা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই দিনগুলো উদযাপন করছে। নতুন প্রজন্মের কাছে একটা আলাদা বার্তা পৌঁছে দিচ্ছে। যে সকল ছোট ছোট ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে জানিয়ে তুলছেন যে আগামী দিনে এই স্বাধীনতা দিবস আমরা কেন উদযাপন করি, সেই শিক্ষা তাদের মধ্যে এই প্রজন্মের যারা ভাই বোনেরা আয়োজন করছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। যেটা আমরা এখানে বয়োজ্যেষ্ঠ গুরুজন অনেকেই আছে, যেটা আমরা এক সময় চেষ্টা করেছিলাম যে এই প্রজন্মের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের মানেটা কি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো তারা যথেষ্ট বুঝেছে, এখনো হয়তো অনেকটা অভাব আছে বুঝবার, বা আমরাও সম্পূর্ণভাবে নিতে পারিনি। জানি স্বাধীনতা দিবসের বিষয়টা হলো অনেক বড়, অনেক মহান। যেমন এই অঞ্চল, আমার যে রাজ্যগুলো আছে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে যে বাকি অঙ্গরাজ্যগুলো আছে, সেই প্রতিটি অঙ্গরাজ্যে এবং আমার পশ্চিমবাংলায় আমরা মাথা উঁচু করে বলতে পারি এত বিপ্লবী তৈরি হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, আশুতোষ মুখার্জি ও আরও অনেকে, বহু নাম এই পশ্চিমবাংলা থেকে, অনেক বিপ্লবী, বিনয় বাদল দীনেশ, বহু বহু। তারপরে তো ভিন রাজ্যের আছে, যেমন পাঞ্জাবে ভগৎ সিংয়ের নাম আপনারা শুনেছেন, দেখেছেন। তার যে রাজ্যকে রক্ষা করার, ইংরেজদের হাত থেকে রক্ষা করার, নিজের দেশকে যে মাতৃদ্বয় তাদের নিজের মনের মধ্যে স্থাপন করেছিল, তাকে সামনে রেখে তারা দেশকে ছিনিয়ে আনতে পেরেছে সেই ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে। যে অত্যাচারে অত্যাচারিত আমরা টিভিতে দেখছি, রেডিওতে আগে শুনতাম, এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, আরো ভালোভাবে আমরা খবর পাচ্ছি। আমি দেখেছি, কাশ্মীরে গেছিলাম পরিবার নিয়ে, সেখানে দেখলাম যে আমাদের যারা যোদ্ধা, সৈন্য যারা, তারা আমাদের দেশকে রক্ষা করার জন্য যে যন্ত্রণার মধ্যে দিয়ে দাঁড়িয়ে তারা দেশকে রক্ষা করছে, আপনারা না সচক্ষে দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজকের এই অনুষ্ঠান শুরু করতে গিয়ে আমরা যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছি, এই যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও এখানে আমার এই অঞ্চলের যে সকল মা বোনেরা আছেন বা গুরুজন যারা এসছেন, প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছেন এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। কেন? যে আজকের স্বাধীনতা দিবস, এই যে অন্তরপ্রাণ মনের মধ্যে যে বিষয়টা গেঁথে গেছে, সেটার থেকে দূরে থাকা কখনো যায় না। আমার এই এলাকায় মুসলিমেও কয়েকজন পরিবার একটু একটু করে বাড়ছে। আমি সবার কাছে আহ্বান করি প্রতিবারই, এবারেও আমি এই মঞ্চ থেকে আহ্বান করছি যে ঘরে লুকিয়ে থাকবেন না, ঘরে বসে থাকবেন না, শত্রু আপনার দরজার সামনে। আপনারা কিছুদিন আগে টিভির পর্দায় দেখেছেন যে সিন্দুর মুছে দিয়েছে যে শত্রু, যারা আমাদের মায়ের সিঁদুরকে কেড়ে নিয়েছে। যে ভারত মাতার আমরা জয় গান গাইছি, আমরা ভারতবাসী, এই মাটিতে আমি জন্মেছি, এই মাটিতেই আমার মৃত্যু, এরই নাম মা মাটি মানুষ। এই মাটির দেহ একদিন বিলীন হয়ে যাবে, ধরে রাখতে পারবো না। আর কতদিন ঘরে লুকিয়ে থাকবেন, আর কতদিন নিজেদেরকে আড়াল করে রাখবেন? আপনারা সামনে আসুন, যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণ করুন এবং পার্টিসিপেট করুন। তাতে সবার মনের মধ্যে একটা আলাদা শক্তি সঞ্চয় হবে।
এই সিঁদুরের কথা বলতে গিয়ে যে সকল জঙ্গিরা পিশাচের যারা আমাদের মায়ের সিঁদুরকে কেড়ে নিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য যে সকল সৈন্যরা বীর যোদ্ধারা আমাদের দেশের বর্ডারকে রক্ষা করছে, দেশকে রক্ষা করছে এবং পাকিস্তানের যে সকল জঙ্গিরা বসবাস করছে তাদেরকে যোগ্য জবাব দিয়েছে। এই তো শক্তি ভারতীয়। আজকের আমাদের মধ্যে যদি জাগরণ না জাগিয়ে তুলতে পারি, আগামী দিনে প্রতিটি শত্রু আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আপনি ভাবছেন আমি বেঁচে যাব, আপনি ভাবছেন আমি বেঁচে যাব ওদের হাত থেকে? না বন্ধু, ভুল করছেন। সেই শত্রু কিন্তু আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে আপনার ঘরে ঢুকে আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। যে মায়েদের সিঁদুর কেড়ে নিয়েছে তারা তো আমার দেশেরই মেয়ে, তারা তো আমার দেশের মা। আমার পরিবার আছে, আমার মা আছেন। এই অঞ্চলে সকল মা জননীরা যেভাবে একটা পরিবারকে রক্ষা করেন, তাদের যে সিঁদুরের যে শক্তি সেটা আপনারা ঝান্সি রানীর মাধ্যমে দেখে নিয়েছেন। ঝান্সি রানী কি ছিলেন? তিনি লক্ষ্মীবাঈ ছিলেন। ওই রাজবাড়িতে তিনি নাচ গান করতেন। যখন রাজা একটা ছোট শিশুকে রেখে বিদায় নিলেন, তখন ওই ঝান্সি রানী গর্জে উঠল যে সেই রাজ্যকে রক্ষা করবেন এবং শিশুটিকে কোলে নিয়ে বলেছিল আগামী দিনে এই হবে রাজা, একেই করব প্রতিষ্ঠা। কিন্তু তাতিয়া তোপে শত্রু পিছন থেকে তাকে ছুরি মেরে শেষ করে দিল। তাহলে আমি কাকে বিশ্বাস করব? আমার ঘরের পাশে যিনি আছেন, আমার দরজার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, তাকে আমি বিশ্বাস করব? কখনোই না। ভুল করব। আমার পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছে। আজকের মুর্শিদাবাদে কি হলো? বাঙালি পরিবারের ওপর অত্যাচারিত হলো। আমি মুসলিমদের দোষ দেব না। মুসলিম জাতি, হিন্দুও জাতি, তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলিম হিন্দু ভাই ভাই আমরা সবসময় প্রতিটা মুহূর্ত বলে আসি। এই যে সামনে দুর্গা পুজো আসছে, বহু জায়গায় হিন্দু মুসলিম একসাথে দুর্গা পুজোর আয়োজন করছে। আজকের যে দিনটি অনেক জায়গায় হিন্দু মুসলিম খ্রিস্টান এরাও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে, তারাও আজকের দিনটি পালন করছে। সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় কিন্তু এই আলোর ব্যবস্থা নেই। যখন আমি 1964 সালে বেহালায় আসি, তখন আমাদের ইলেকট্রিকের আলো ছিল না। তারাতলা পর্যন্ত লাইট ছিল, তারপরে এই অঞ্চল ছিল পুরো অন্ধকার। এখনো পর্যন্ত আমরা কষ্ট পাই। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বুঝতে পারবেন যে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এই আলোর সন্ধান পায়নি। এখনো সম্পূর্ণ হয়নি। সামান্য আমার পাশের জেলা মেদিনীপুর জেলায় যদি কোনো বসবাসকারী মানুষ এখানে থেকে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন নিউ টাউন এলাকায় পশ্চিম মেদিনীপুরে অনেক অঞ্চলে এখনো লাইটের ব্যবস্থা নেই, যেখানে হাতি এবং পাইথনের আক্রমণে গ্রামের মানুষ আজও জর্জরিত। আমি দেখে এসছি, সেই অঞ্চলে গিয়েছিলাম। কিন্তু এত কিছু বলার পরেও এতভাবে আজ বেশ কয়েক বছর ধরে এই আয়োজন করা হচ্ছে। যে সকল ছোট ছোট ভাই বোনেরা আয়োজন করছে, তারা যে দায়িত্ব তুলে নিয়েছে মাথায়, আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য তারা যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, যে লড়াই চালিয়ে যাচ্ছে, আমি সেভাবে সাড়া পাচ্ছি না। প্রতিটা মানুষকে আমি চিনি এই অঞ্চলে, প্রত্যেকটা বাড়ির পরিবারকে আমি জানি, কিন্তু সেইভাবে এখানে সময় দিতে তারা পারছে না। যদি তিনি না সময় দেয়, তার মধ্যে কি জাগ্রত হবে? তার বাড়ির ছেলে মেয়েরা কি শিক্ষা নিয়ে তারা আগামী দিনের পথটাকে পরিষ্কার করবে? শেষে আমি বলি যে আজকে যে দিনটি পালন হচ্ছে, এর অনেক বিষয়গুলো অনেকের মধ্যেই জানা নেই। যেমন আমরা বলি, একটা গানের কটা লাইন আছে, সমস্ত জাগরণকে উন্নতশীল করতে বলেছে, মাথা উঁচু করে বাঁচতে বলেছে, মাথা নিচু করে নয়। পথ চলাটা এত সুন্দর। আমরা বিভিন্ন গ্রামে যাই, দেখি। আন্দামানে গিয়েছিলাম, শিলুরার জেল দেখেছি,
যেভাবে বিপ্লবীদের উপরে অত্যাচারের যে ছোট ছোট ঘরগুলো বানিয়েছিল, সেগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। একজন গাইডকে আমরা নিয়েছিলাম সঙ্গে, তিনি যে কথাগুলো বললেন, গায়ে শিহরণ লেগে গেল, রক্তশূন্য হয়ে গেল। তখন আমরা ক্ষিপ্ত হয়ে উঠলাম, যদি কোনো ব্রিটিশ বন্ধুকে এই মুহূর্তে পাই, তাকে জিজ্ঞাসা করব যে এরাও তো মানুষ ছিল, এরা নিজের দেশকে, নিজের মাকে রক্ষা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিল, আর তাদের প্রতি এত অত্যাচার, অন্যের অভাব। এমন একটা টাইম করে দিয়েছিল বাথরুমে যাওয়ার, এটা শুনলে অবাক হয়ে যাবেন যে একটা টাইম 9টা, সকাল 9টার মধ্যে প্রত্যেককে বাথরুমে যেতে হবে। আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন বলুন তো, প্রত্যেকে কি একই টাইমে বাথরুমে যেতে পারেন? না, কারুর আগে কারুর পরে, এটাই একটা বিষয়। কিন্তু ওদের যদি 9টার মধ্যে না বাথরুমে যাওয়া হয়, সবার যদি না হয়, হয়তো কিছু জনের হলো, বাকি জনেদের ওইখানেই পার্টি করতে হবে, ওই ঘরে, ওইখানে বসে খেতে হবে, ওইখানেই থাকতে হবে। এইরকম ছিল তাদের অত্যাচার। মাথা সোজা করে আপনি দাঁড়াতে পারবেন না, ঘরগুলো এত ছোট ছিল, এতটা অত্যাচারিত ছিল। আমি দেখে এসেছি, আমার পরিবার নিয়ে গেছিলাম, সেলুলার জেল দেখেছি। আর কি দেখলাম, এত বয়স তো হলো আমার, আজকের আমি 63-তে পা দিলাম, কিন্তু এত বছর যাবৎ আমি যার শিক্ষা গ্রহণ করলাম, একের পর এক অত্যাচার ছাড়া আর কিছু নেই। এতগুলো আমাদের যে সৈনিক শহীদ হয়েছিল, বীর যোদ্ধা, তখন আমরা আন্দামানে ছিলাম। আন্দামান থেকে ফিরে এসে আমরা এখানে শহীদ বেদি করেছিলাম। জানি না কজনার মনে আছে, শহীদ বেদি আমরা করেছিলাম, মোমবাতি প্রজ্বলিত দিয়ে আমরা শহীদ বেদি করেছিলাম, তাদের কথা স্মরণ করেছিলাম। এখনো পর্যন্ত জঙ্গি নিধন হচ্ছে, এখনো পর্যন্ত। গত সপ্তাহেও খবর এসছে 2জন জঙ্গিকে মেরেছে, এবং গোলা বারুদ নিয়ে এমনভাবে সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমাদের প্রশাসনিক যারা আছে তারা চেষ্টা করছে প্রত্যেককে ধরার, তার মধ্যেও গোলা বারুদ ধরা পড়েছে। গতকাল রাত্রে 2টি ছেলে ধরা পড়েছে, যারা বাংলাদেশি, যাদের কাছে অনেক রকম অস্ত্র এবং গোলা বারুদ ছিল। এগুলো এখনো চলছে। তাই বলছি বন্ধু, সজাগ হন, প্রতিটা মুহূর্ত আপনারা সজাগ থাকুন, কোনোভাবেই যেন কোনো শত্রু আপনাকে না ধ্বংস করতে পারে। আপনি আপনার আত্মীয়র বাড়িতে যাবেন, আত্মীয়রা আপনার বাড়িতে আসবে, বন্ধু বান্ধব আপনার বাড়িতে আসবে, আপনিও তাদের বাড়িতে যাবেন, আনন্দ, আজকের দিনটা আনন্দ উৎসব করার জন্য। কিন্তু বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন বিপদে পড়বেন না, সবার পাশে, আমি যে শঙ্খ বাজালে আপনি শুনতে পান, সবার আগে আমি আপনার পাশে আসবো। আপনার আত্মীয় পরিজন পরে আসবে, ওই বিপদের সময় আমি আপনার পাশে সবার আগে আসবো। আর আমার বিপদ হলে আপনি আমার আগে, আমার সবার আগে আপনি আসবেন আমার কাছে। এটাই হলো নিয়ম। রাঙামাটির পথ ধরে আমরা চলেছি আমাদের পশ্চিমবাংলার অনেক সুন্দরী গড়ান। এটা রাঙামাটির পথে আমরা বলি না, গান ছাড়া ওই রাঙামাটির পথ, ওরে আমার মন দোলায় রে। এই যে রাঙামাটির পথ ধরে আমরা বর্ধমান জেলায় যাই, বীরভূম জেলায় যাই, সেখানে শুনেছি কবি রবীন্দ্রনাথ লিখেছেন যে শত্রুকে দমন করতে গেলে তাকে কখনো ক্ষমার চোখে দেখো না। যিনি ওটা প্রশ্ন আকারে একটা লিখেছিলেন যে যারা শত্রু তাদেরকে তুমি ক্ষমা করিয়াছো? কখনোই নয়, আমরা ক্ষমা করতে আসিনি, তবে আমাদের হৃদয় অন্তর প্রাণ। অন্য কোনো দেশ হলে আজকের পাকিস্তানকে মাটির তলায় পুঁতে দিত, কিন্তু আমরা হচ্ছি বড় দুর্বল, আমাদের হৃদয় বড় দুর্বল, যার জন্য আমরা সামান্য শিক্ষা দিয়ে থামিয়ে রেখেছি। এই কটি কথা বলে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে, এবং আরও অনুষ্ঠান আছে, আপনারা থাকবেন, কেউ চলে যাবেন না, আমিও থাকবো, বাচ্চারাও। তবে একটা আহ্বান রেখে যাই, যে সকল গুরুজনরা আছেন, যারা বাচ্চাদের গার্জিয়ানরা আছেন, একটা বলে যাই, আগামী 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে একটা অনুষ্ঠান আমি ওদের বলেছি করতে, সেটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। যে যেমন খুশি আঁকুক, কোনো বাধ্যবাধকতা থাকবে না, অন্তত ওই একটা অনুষ্ঠান করা হোক, এটা আমার আহ্বান এবং অনুরোধ রইল। প্রত্যেককে আমার
আন্তরিক অভিবাদন ও সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ধন্যবাদ।